অনুষ্ঠানের এ পর্যায়ে গ্রন্থটি নিয়ে আলোচনা করার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর কুদরতি হুদাকে। আচ্ছা, আমি কথা বলতে গেলে আজকাল সিদ্ধান্ত নিচ্ছি যে দুইটা বিষয় আগে বলে নেব। একটা একটা হলো আমি জোরে কথা বলি, এটা একটা সমস্যা, আপনারা বিরক্ত হয়েন না। সেদিন ওই কোন জায়গায় বাংলা একাডেমিতে একটা বক্তৃতা করতে গেছি, তা কথাটা তো বলে যাচ্ছি, তা সামনে দর্শক সারিতে বসা একজন প্রাজ্ঞ লোক, ওনার কথার একটা দাম আছে মনে হলো চেহারা দেখে। তো তিনি বললেন যে ভালো, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ভালো না, আর বেশি জোরে কথা কয়। এই সমস্যা আরও একবার হয়েছিল, প্রফেসর আনিসুজ্জামান করছেন, সভাপতিত্ব করছেন, সেখানে আমার আর এক শিক্ষক ছিলেন একটা আলোচনা অনুষ্ঠানে, ওটা আবুল মনসুর আহমদ নিয়ে। তা আমি কথা বললাম, কথা বলার পরে আমার ওই শিক্ষক গিয়ে বললেন যে আমি বুঝতে পারছিলাম না, যে আনিসুজ্জামান স্যারকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা মাইক্রোফোনের সমস্যা না হুদা বেশি জোরে বলতেছিল? আমার মনে হয় মাইক্রোফোনের সমস্যা, স্যার কি বলেন? তা আনিসুজ্জামান স্যার তো সভাপতি মানুষ, ব্যালেন্স করেন, উনি চুপ ছিলেন, কিছু বলেন নাই। কিন্তু পরে আমি দাঁড়ায় বললাম আমি আসলে জোরেই বলছি। জোরে বলার কারণ আছে, কারণ হলো ওই বক্তৃতায় আমার কাছে মনে হচ্ছিল যে অনেক আবর্জনা আছে, সে আবর্জনা সাফ করতে হচ্ছে, মানে ঠেলতে হলে তো একটা গায়ের শক্তি লাগে। তো এই জন্যে আমার অধিকাংশ বক্তব্য ওই আমার কাছে যেগুলো মনে হয় যে আবর্জনা সাফ করতে হবে, ফলে একটা জোর থাকে। আপনারা আশা করছি ওটাকে অ্যারোগ্যান্স হিসাবে নেবেন না বা বেয়াদবি হিসাবে নেবেন না। রাজীব সরকারের এই বই নিয়ে সৃজন আলোচনার আয়োজন করেছে, এজন্য সৃজনকে ধন্যবাদ দিই। কারণ আমরা এই কথা আজকাল প্রায়শই শুনতে পাচ্ছি যে বাংলাদেশের সংস্কৃতি একটা সংকটের মধ্যে পড়ছে, বা সংস্কৃতির চর্চা একটা ভাটার মধ্যে পড়ছে। গত 3টা না 2টা বইমেলা দেখলে এটা দিয়ে অনেকে উদাহরণ দিতে চান যে দেখেন কি অবস্থা, সংস্কৃতির চর্চা আছে, বই বিক্রি হচ্ছে না। শুধু প্রথমা যে টাকার বই বিক্রি করত, পুরো বই মেলায় নাকি এখন সেই টাকার বই বিক্রি হয় না, ভয়ঙ্কর অবস্থা। ফলে এই সময় সংস্কৃতি বিষয়ক একটা বই নিয়ে আলোচনা, এর একটা আলাদা তাৎপর্য আছে বলে আমি মনে করি। আর এই সময় রাজীব সরকার এরকম একটা বই লিখেছেন, এই বই তো উদ্দেশ্যমূলকভাবে লেখা, এই সময় বের করা, এই জন্য রাজীব সরকারকেও ধন্যবাদ দেই যে এরকম একটা জলজ্যান্ত বিষয় নিয়ে তিনি একটা বই লিখেছেন। প্রথমে আমি রাজীব সরকারের এই প্রবন্ধের বইয়ে রাজীব সরকারের যে প্রাবন্ধিক সত্তা, সেটা নিয়ে আমি দু একটা কথা বলতে চাই, এটা বলা দরকার। আমাদের এখানে সাধারণত যেটা হয়, কোনো প্রবন্ধ বা প্রবন্ধের বই বা যে কোনো কবিতার বই নিয়ে যখন কথা বলা হয়, কথা বলতে ডাকা হয় কাউকে, উনি আসলে ওই বই নিয়ে খুব কমই বলেন, উনি নিজের কথাটা বলে চলে যান। কারণ উনি ওইটা ঠিকমতো পড়েন না, অধিকাংশ লোককে আমি দেখছি না পড়ে এসে নিজের কথা বলে যায়। আপনাকে তো নিজের কথা সব বলার জন্য ডাকা হয় নাই, আপনাকে বইটা নিয়ে আলোচনা করার জন্য ডাকা হয়েছে। এই জন্যে আমি রাজীব সরকারের বই নিয়ে আগে একটু বলি। আর তার আগে বলি যে আগের আলোচনা, উনি যে আলোচনা করেছেন, আলোচনাটা আমার ভালো লেগেছে, কিন্তু আমার মনে হলো যে নূরে আলম সিদ্দিকীর আর একটু সময় দরকার ছিল এই আলোচনা করার জন্যে। কারণ ওরা আলোচনার ফ্রেমিংটা অনেক বড় করে করেছেন এবং মানে গুরুত্বপূর্ণ ফ্রেমিং করেছেন। এই আলোকে আমি নূর আলম সিদ্দিকী ভাইকে অনুরোধ করব যে আপনি একটা বড় লেখা লিখতে পারেন, হ্যাঁ, সেখানে আপনার সংস্কৃতি ভাবনাটাও এই বই সহ থাকবে। ওটা একটা ভালো হচ্ছিল, ভালো দিকে আগাচ্ছিল। আচ্ছা, রাজীব সরকারের এই প্রবন্ধ বই পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে, তার অন্যান্য লেখা পড়েও মনে হয়েছে, রাজীব সরকার অত্যন্ত পরিচ্ছন্ন লেখক। এটা তার খুব গুরুত্বপূর্ণ সিগনেচার লেখক সত্তার। সেই পরিচয় এই বইয়ের মধ্যেও আছে। স্বচ্ছতা তার লেখার প্রধান অলংকার। কিসের স্বচ্ছতা? ভাবনার স্বচ্ছতা, ভাষার এবং প্রবন্ধের একটা স্ট্রাকচার থাকে। প্রবন্ধ লিখতে গেলে আমরা সাধারণত পাগলা ঘোড়ার মতো ছুটি,
কোত্থেকে কই নিয়ে যায় তার ঠিক নাই, কিন্তু রাজীব সরকার অত্যন্ত স্ট্রাকচার্ড প্রবন্ধ লেখেন, খুব কাঠামোবদ্ধ। এই ধরনের স্ট্রাকচার্ড প্রবন্ধ কম, এই টেন্ডেন্সিটা কমে গেছে আমাদের এখানে, এই ধরনের লেখার টেন্ডেন্সি। হ্যাঁ, আপনি আমার লেখা পড়লেও আসলে ওই স্ট্রাকচার পাবেন না, বা অন্যদের অনেকের লেখা। তবে শিক্ষাগোষ্ঠীর লেখকদের লেখার মধ্যে বিশেষত মোতাহের হোসেন চৌধুরী দারুণ স্ট্রাকচার। তার আগে প্রমথ চৌধুরী খুব স্ট্রাকচার, প্রমথ একটা ইয়ের সঙ্গে অনুচ্ছেদের সঙ্গে আরেকটা অনুচ্ছেদ, তার সাথে আরেকটা অনুচ্ছেদ, তর্ক যুক্তি তথ্য উপাত্ত দিয়ে একটা, এই জন্যে এটার নাম প্রবন্ধ। রাজীব সরকার এটা খুব ভালো মেনটেন করে, খুব মাস্টারলি। এটা তার এই বইয়ের একটা বড় গুরুত্বপূর্ণ দিক। ওই যে আমি বললাম উনি খুব স্ট্রাকচার্ড প্রবন্ধ লেখেন, ওইটা তার এই যে কোনো প্রবন্ধের একটা বড় শক্তি। আবার ওইটা একটা দুর্বলতা আমার দৃষ্টিতে। দুর্বলতা কী জন্যে? কারণ লেখকের কাজ, বিশেষত আমি জানি না, তাহলে প্রমথ চৌধুরীকে তাহলে বড় লেখক বলা হবে না, মোতাহের হোসেন চৌধুরীর বড় লেখা বলা হবে না? হবে, তারা বড় লেখক, কিন্তু লেখকের আর একটা কাজ থাকে, সেটা হলে কাঠামোটা বাইঙ্গাসুরা বের হয়ে যাওয়া। সেই টেন্ডেন্সি রাজীব সরকারের মধ্যে কম। আমি জানি না উনি আমলা বলে কিনা, কিন্তু এটার একটা গুরুত্ব আছে, স্ট্রাকচার প্রবন্ধ লেখার একটা গুরুত্ব আছে, সেটা আমি শুরুতে বললাম। উনি ওনার এরিয়ার বাইরে চিন্তার যে প্যাটার্ন ভাবনা যতটুকু বলতে চান, ওই এরিয়ার বাইরে উনি পা বাড়াতে চান না, আসলে বাড়ান না। উনি ওনার, এখন যে একটা শব্দ খুব ইয়ে হয়েছে, পপুলার হয়েছে, সিলসিলা, ওনার সিলসিলা বা রাস্তা, উনি ওখান থেকে আশপাশে যেতে চান না, উনি ওটা দারুণভাবে মেনটেন করেন। এটাকে আমি ব্যক্তিত্ব বলে ব্যাখ্যা করতে চাই ওনার ইয়ে। এই প্রবন্ধের বইয়ের প্রত্যেকটা প্রবন্ধের মধ্যে আছে। তার প্রবন্ধ পড়া মানে কিছু একটা পাওয়া। আমাদের অধিকাংশ ক্ষেত্রে হয় কি, প্রবন্ধ লিখতে গেলে উনি কি লিখবেন উনি নিজেও ঠিক করে উঠতে পারেন না, লিখতে লিখতে ঠিক করতেছেন এমন মনে হয়। এই জন্য রাজীব সরকারের এই ধরনের লেখার একটা আলাদা গুরুত্ব আছে। লেখক ইয়ে হন না, মানে বঞ্চিত হন না। হ্যাঁ, সরি, পাঠক। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একটা লেখা একবার পড়ছিলাম, এখন এটা বলা শুরু করছে এবং বারবার বলবো, কয়েকদিন বলবো ভাবছি, আগেও একটা অনুষ্ঠানে বলছি। সেটা হলো একটা বই নিয়ে উনি লিখেছেন, তো ওই বইটা আমি পড়ি নাই, আমার খুব আগ্রহ যে বইটা কী নিয়ে লেখা একটু দেখি, ওই রিভিউটা বা এই আলোচনাটা পড়ে আমি বুঝবো। আধা ঘন্টা ধরে ওই লেখা পড়ছি আমি কষ্ট করে, কী সব জটিল ভাষা, তারপর কীভাবে যেন কী কী দিয়ে লিখছে। আমি আধা ঘন্টা পড়ার পরে, মানে আধা ঘন্টা পড়েও টের পাই নাই যে ওই বইটা আসলে কী নিয়ে লেখা ছিল। তো এই সংকট কিন্তু আমাদের লেখাপত্রের মধ্যে আছে। এটা আমি একটা গড় টেন্ডেন্সি বলতেছি, এর বাইরে তো বড় বড় লেখক আছেনই যারা, তাদের তো রাজীব সরকার ওই যে অ্যাবাভ জেনারেল লেভেলে পড়বেন। ওই যে বললাম যে রাজীব সরকার তার রাস্তা ঠিক রাখতে চান, রাস্তা ঠিক রাখতে গিয়ে একটা ঘটনা ঘটান, সেটা হলো চিন্তার প্যাটার্নের পরিবর্তন প্রতি দশকে দশকে ঘটে। দশকে না ঘটলে 2 দশকে ঘটে, 2 দশকে না ঘটলে 1 যুগে ঘটে। এটা ঘটেই, চিন্তা কখনোই এক জায়গায় থাকে না, যে কোনো বিষয়ক চিন্তা। ওই যে কাঠামোর মধ্যে থাকতে গিয়ে রাজীব সরকার যেটা করেন, তিনি যা নিয়ে ডিল করছেন, মানে কি নিয়ে ডিল করছেন, সংস্কৃতি নিয়ে। ওই সংস্কৃতি নিয়ে বিষয়ক ভাবনার যে বদল ঘটছে পরবর্তীতে, ওই ভাবনা যে প্রোটেস্টের মুখোমুখি হয়েছে বিচিত্রভাবে লেখালেখির ভেতর দিয়ে, দেশে বিদেশে, হ্যাঁ, বিভিন্ন তত্ত্ব এই চলে এসছে। ওই যে প্রোটেস্ট হয়েছে, উনি যে চিন্তাকে সাবস্ক্রাইব করেন, সেই চিন্তা, সেই দিকে রাজীব দা ওই প্রোটেস্ট মোকাবেলা করতে চান না। এই দিক থেকে মানে কম মোকাবেলা করতে চান। উনি মোকাবেলা করেন কিছু, কি মোকাবেলা করেন, কন্টেম্পোরারি ঢেউগুলোকে মোকাবেলা করেন, কিন্তু তাত্ত্বিকভাবে ওই যে এই পুরনো ইয়েটা কাঠামো যে
হুমকির মুখে পড়ছে, ওইটাকে আর মোকাবেলা করে এস্টাবলিশ করতে চান না, এটা আমার ধারণা। কিন্তু তিনি মোকাবেলা করেন সময়কে। এইটা আরেকটা হচ্ছে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য এই বই পড়তে গিয়ে এবং অন্যান্য যে কোনো বই পড়তে গিয়ে একটা বিষয় দেখবেন, আসলে আমরা যখন কোনো কিছু পড়তে যাই তখন হিসাব রাখি না যে উনি কোন ডিসিপ্লিনের লোক, হিসাবটা রাখি না। যখন ওই হিসাবের মধ্যে পড়ে যায় কেউ, বুঝতে হবে যে ওইটা ওই লেখকের সীমাবদ্ধতা, মানে লেখক আটকে গেছে, বোঝা যাচ্ছে যে উনি এই ডিসিপ্লিনের। এটা লেখক ওই স্তর অতিক্রম করতে পারেন নাই। লেখকের কাজ হলো তার ডিসিপ্লিনের স্তর অতিক্রম করে, তার শিক্ষার স্তর অতিক্রম করে যাওয়া। আমি মনে হয় বুঝাতে পেরেছি ব্যাপারটা। যেমন আমি বাংলার লোক, আমার লেখা পড়ে আপনি যদি টের পান যে বাংলার লোক, তাহলে মনে করবেন যে আমি পড়ে আছি নিচে। এক সময় আমার গদ্য পড়ে একজন লোক মাঝে মাঝে মন্তব্য করতেন, উনি প্রথম আলোর অরুণ বসু। অরুণদা খুব বড় ছিলেন, সাংবাদিক ছিলেন, উনি মারা গেছেন করোনার সময়। আমার খুব ঘনিষ্ঠ ছিলেন, বয়স হয়ে গেছিল অনেক, কিন্তু বন্ধু হিসাবে এত অকৃত্রিম, যেমন আনোয়ার স্যার আর জুন্নুর রাইন বন্ধু এরকম। তো উনি মাঝে মাঝে প্রথম আলোতে আমার লেখা পড়ে ফোন দিতেন সকালবেলা, ভারী কণ্ঠে বলতেন, কি আসো কেমন? আমি ভালো। লেখা লিখছো একটা, এটা তো মাস্টারের গদ্য। মাস্টার, আমি তো শিক্ষক, বাংলার লোক। বলে এইগুলো দিয়ে চলবে না, ওই একটু ক্রিয়েটিভ লেখা টাকা এগুলো পড়ো বেশি বেশি। বহু আগে, আমার লেখার শুরুর দিকের কথা। আমি ওনার এই সমালোচনা নিয়েছিলাম, কারণ আমি আসলে আমার স্তর অতিক্রম করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। প্রমথ চৌধুরী পড়ে আপনি বুঝতে পারবেন না যে উনি ব্যারিস্টার ছিলেন, কাউকেই বুঝতে পারবেন না পড়ে, বড় লেখকদের। হ্যাঁ, রাজীব সরকারকে পড়ে বোঝা যায় না যে উনি আমলা বা আইআরএন লোক না, সাহিত্যের সংস্কৃতির ভেতরের লোক বলে মনে হয়। এটা তার একটা বড় গুণ, যে গুণটা এই বইয়ের মধ্যে প্রকাশিত হয়েছে। রেফারেন্সিংয়ের মধ্যে যখন যাচ্ছেন, হ্যাঁ, এমন এমন জায়গা থেকে রেফারেন্স দিচ্ছেন যেটা আসলে শুধু এই ডিসিপ্লিনের লোকেরই জানার কথা বা এরকম, কিন্তু উনি সেগুলো, এইটা রাজীবদা একজন ভালো গবেষক, এটা প্রকাশ পায়। এখন আমি সংস্কৃতি বিষয়ে রাজীব সরকারের লেখা এই বই, আমি সংস্কৃতি বিষয়ক আমার কিছু ভাবনা প্রকাশ করব, অনেক কথা আমার, কিন্তু সেগুলো বলার সুযোগ নেই। হ্যাঁ, এই পরিসরে বলা যাবে না, কিন্তু আমার প্রচুর কথা আছে সংস্কৃতি নিয়ে, প্রচুর কথা জমে গেছে। রাজীব সরকার সংস্কৃতি নিয়ে যে চিন্তা, যে তত্ত্ব বা যে প্যাটার্নটা করেন, প্যাটার্নের সংস্কৃতিকে দেখেন, আমি সেটা সাবস্ক্রাইব করি না। এটা হলো সোজাসাপটা কথা। রাজীবদা বলছিলেন যে আপনি গিয়ে তো উল্টাপাল্টাই বলেন, আমরা চাই যে এই ধরনের আলোচনা হোক। আমি এটা সাবস্ক্রাইব করি না, আমি জায়গায় জায়গায় একটু দেখে দেখে বলবো। সেটা হলো কিন্তু এই ব্যাপারটা, আমি যে সাবস্ক্রাইব করি না রাজীব সরকারের এই সংস্কৃতি দেখার তত্ত্ব, এইটা মনে করার কোনো কারণ নাই যে আমি তার এই তৎপরতাকে খারিজ করে দিচ্ছি, তা করছি না। কারণ আমাদের সোসাইটিতে আসলেই সংস্কৃতি চর্চাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন সাবস্ক্রাইব করি না সেটা বলে পরে বলছি রাজীব সরকারের এটার গুরুত্ব কী। সাবস্ক্রাইব করি না এই জন্যে যে এই বইয়ের মধ্যে সংস্কৃতি বিষয়ক যে ভাবনা আছে, সেই ভাবনা প্রত্যেকটা পরতে পরতে এটা এলিটিজম আক্রান্ত। হ্যাঁ, এটা সংস্কৃতি বলে একটা জিনিস আছে, এটা ধরে নিয়েছেন রাজীব সরকার। এবং শুধু রাজীব সরকার একা যে এই প্যাটার্নের সংস্কৃতিকে দেখেন তা না, এটা 19th সেঞ্চুরি থেকে, হ্যাঁ, রবীন্দ্রনাথ হয়ে, মুসলিম সাহিত্য সমাজ হয়ে, হ্যাঁ, এটা পরম্পরায় চলে আসছে বাংলাদেশে এরপরে আর আগায় নাই সংস্কৃতি বিষয়ক ভাবনা। ফলে রাজীব সরকার ওই যে
যে সংস্কৃতি ভাবনায় যারা গুরুত্বপূর্ণ চিন্তক ছিলেন সেই ধারারই একজন এই এখনকার সংস্করণ। হ্যাঁ, কিন্তু এই যে টোটাল যে বললাম, সময় বললাম, এই সময়টায় সংস্কৃতিকে কিভাবে দেখা হয় যে সংস্কৃতি বাইরে কোথাও থাকে, ওটা আয়ত্ত করতে হয়। অ্যানথ্রোপোলজি এবং সারা পৃথিবীর সংস্কৃতি বিষয়ক ভাবনায় এটা আর পাবেন না। আমি বলছি চেঞ্জটা আসলে এই জায়গায় হয়েছে। রাজীব সরকার একটু পরে বলতে উঠবেন, তখন উনি বলবেন, কেন আমি লোক সংস্কৃতির কথা তো বলছি, বোঝা যায় যে ওটা বাইরের জিনিস, আপনি ওর জন্য আলাদা একটা খোপ কামড়া করছেন। আপনার এই সংস্কৃতি বিষয়ক ভাবনার মধ্যে কি বলছে যে বাইরে থাকে কোথায়? এইটা শুরু হয়েছে আসলে ঔপনিবেশিক থেকে, চৈতন্য থেকে। কীরকম বলে সংস্কৃতি কোথায় আছে? সংস্কৃতি আছে ইংরেজের মধ্যে। তুমি বাঙালি, ব্ল্যাক, তুমি অশিক্ষিত, শিক্ষিত হও না, ইংরেজি জানো না, তোমার আবার সংস্কৃতি কি? তুমি আস্তে আস্তে ওরা ফলো করে মানুষ হও, কালচার্ড হও, সংস্কৃতিবান হও, নিজেকে চাষ করো। কৃষ্টি শব্দটা এক সময় খুব ছিল, বলে চাষবাস করতে হবে, এটা তোমার খিল জমি, এটা দিয়ে চলবে না। এটা আসছে এই টোটাল বইয়ের প্রধান বক্তব্য হচ্ছে যে সংস্কৃতি এই বৈশিষ্ট্য থাকতে হয়, কালচার্ড হইতে হলে সেগুলো যে যত করতে পারবে সে তত কালচার্ড হবে এবং জীবনকে উপভোগ করবে, জগৎকে হবে, সৃজনশীল হবে, হ্যান তেন। কিন্তু আমি মনে করি সংস্কৃতির ইতর ভদ্র হয় না। আপনার কাছে যেটা ইতর সেটা আমার এক্সিস্টেন্সের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণভাবে যুক্ত। আপনি আমাকে ইতর বলার কে? কথাটা একটু অ্যারোগেন্টলি হয়ে গেল, আমি ভাষা পাচ্ছি না, এই জন্য বলে দিলাম, আর সময়েরও তাড়া আছে, এই জন্য সরাসরি বলে দিলাম যাতে বোঝা যায়। তো আপনি আমাকে বলেন যে এইভাবে খায় নাকি? এটা খুব সুস্পষ্টভাবে আছে। রাজীব সরকার বলেছেন আর্যদের সংস্কৃতি উন্নত সংস্কৃতি। আমি যদি উল্টা কথা বলি যে আপনি এসে একটা সংস্কৃতিকে চুরমার করে দিচ্ছেন, একটা সভ্যতাকে অনার্য সংস্কৃতি, অনার্য সভ্যতা যেটা চুরমার করে দিচ্ছেন, হ্যাঁ, এই কাউন্টার পার্ট আপনি ঠেকাবেন কিভাবে? আপনি কিভাবে ঠিক করছেন যে এটা উন্নত, কোট আনকোট আজীবনের জন্য উন্নত? আপনি এটা মুশকিলের ব্যাপার না, মুশকিল আছে কিন্তু 712-তে সিন্ধু বিজয় করলো যে এটা সালাউদ্দিন আহমেদরাও করেন, এটা সাবস্ক্রাইব করেন। 712-তে যে মুসলমানরা এখানে সিন্ধু বিজয় করলো, তারা ভদ্র ছিল, তারা কালচার ছিল। আর তারপরে যারা এসছে বলে অর্ধবর্বর, সেটার একটা কারণ আছে, ভাগ্যান্বেষণে আসছে, হেন তেন এইসব নানা কিছু আসছে। এই বর্গীকরণ করে আপনি কালচার ব্যাখ্যা করা খুব মুশকিল আছে। এখানে কালচারটা ওইভাবে আমি ধরে নিলাম যে এরা বাইরে থেকে আসছে, আক্রমণকারী, ভাগ্যান্বেষণে লুটতরাজ করে গেছে, হেন তেন। কালচারটা আসলে ওইভাবে গড়ে ওঠে নাই। যদিও বলা হয়েছে যে কালচারটা আবার এখানে ধর্মপ্রচার হয়েছে, শাহজালাল, তারপরে যে কোথায়, হ্যাঁ, তারপরে যে খানজাহান আলী, তারপর ইন্ডিয়ায় কার মাজার আছে, হ্যাঁ, মঈনুদ্দিন চিশতি, এদের মাধ্যমে হয়েছে। তাহলে তো ওই আর কাজ করছে না, ওই যে বর্গীকরণ করলেন, হ্যাঁ, ওইটা আর কাজ করছে না, কালচার পরিগঠনে কাজ করছে না। ফলে এইগুলো আমার কাছে মনে হয় এগুলো আরও এগুলো বোঝাপড়ার দরকার, বা আমাদের এটা নিয়ে একটা কাউন্টার পার্ট থাকা দরকার আমার কাছে মনে হয়। এটার আর একটা বিষয়, বাংলাদেশে কালচার সম্পর্কিত আমি আগেও বলেছি, আবারও বলি, রাজীব সরকার কালচার সম্পর্কিত যে ভাবনাটা এখানে হাজির করেছেন সেটাই বাংলাদেশের প্রমিনেন্ট কালচারাল চিন্তা, হ্যাঁ, এবং এখন পর্যন্ত বাংলাদেশের জন্য হয়তো তাই ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এটা আর একটা বিষয় কিন্তু প্রকাশ করে, কি প্রকাশ করে জানেন? এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই, গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই, নাগরিক যে সেটা প্রতিষ্ঠিত হয় নাই, নাগরিক অধিকার, নাগরিকের ধারণা এস্টাবলিশড হয় নাই। নাগরিকের ধারণা এস্টাবলিশড হইলে একজন যদি একটা কালচারের বা একটা রিপ্রেজেন্ট করে, তাকেই আপনার গুরুত্বপূর্ণ মনে করতে হবে এবং তাকে অ্যাড্রেস করতে হবে।
আপনি অবরোহী পদ্ধতিতে শিক্ষিত, আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, গুরুত্বপূর্ণ, কয়েকজন লোক মিলে দেশ চালান, কয়েকজন লোক মিলে ইয়ে করেন, শাসন ব্যবস্থা দেখেন। এই যে কয়েকজন মিলে এই কালচার সম্পর্কিত এই ভাবনার মধ্যে কয়েকজনের একটা ব্যাপার আছে, এটা অত্যন্ত ফল্টি। এটার সঙ্গে রাষ্ট্রের খাসলতার সম্পর্ক আছে, এটা বেসিক স্ট্রাকচার। এই জন্য বলছি এটা নিয়ে প্রচুর কথা বলা দরকার। এটার সঙ্গে আমাদের রাজনীতির সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন, এটা দিয়ে আমি শেষ করি, সরি। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে নজরুল বিষয়ক, আচ্ছা ঘটনাক্রমে আজকে এখানে দুইজন আমলা আছেন, আশা করছি ওনারা কিছু মনে করবেন না, যে নজরুল বিষয়ক এই নজরুল বর্ষের ইয়েতে উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা থাকবেন, বিভাগীয় কমিশনার, হেন তেন, একদম রাইটলি পয়েন্ট আউট করছেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি আল্লাহর ওয়াস্তে কালচারে ছাড়েন, আপনারা কালচারকে ছাড়বেন কিভাবে? কালচারাল চর্চা আপনি কিছুতেই করতে পারবেন না। লালনের চর্চা এটা জেলা প্রশাসনের কাজ না, এটা লালনের লোককে করতে দেন। লালনের ঘরের লোকরা কিন্তু এগুলো খুবই অপছন্দ করে। আপনি আয়োজন করে দিয়ে সরে যান। আপনি আবার আয়োজন না করে দিলে ওরা করতে পারবে না ঠিক মতো। সাপোর্ট লাগে তো, নানা ধরনের রাষ্ট্রের পক্ষ থেকে সাপোর্ট লাগে না? সাপোর্টগুলো অত্যন্ত দরকার। ধরেন উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন, আমরা ভাবি না, এর বাইরের লোক হিসেবে ভাবি না তা না, ভাবি যে বাংলাদেশের কালচার চর্চায় ভাটা পড়ছে, এটা কিভাবে উন্নতি, কিভাবে এ থেকে ইয়ে করা যায়। তো এটা আপনি যত ধরে রাখবেন, আপনি মঞ্চে থাকবেন, তত অনুষ্ঠান খারাপ হবে, মান খারাপ হবে, এবং এগুলো অনুষ্ঠান সর্বস্বতায় পরিণত হবে। এগুলো থেকে সরে গিয়ে মাছের মধ্যে যেতে হবে। ওই যে কালচার বিষয়ক যে ভাবনার কথা বলতেছিলাম, আপনি তার মতো করে তাকে ইয়ে হতে দেন, আপনার আরোপ করার দরকার নেই। এইটা হলো আমার বক্তব্য। শেষ করি, আসলে অনেক কথাই আছে, এখন শেষে এই কথাটা বলতে চাই যে রাজীব সরকার এই বইয়ে সংস্কৃতি নিয়ে, দেখেন খুব বার্নিং ইস্যু নিয়ে কাজ করেছেন। বার্নিং ইস্যু কীরকম? বই পড়া নিয়ে কথা বলেছেন উনি, তারপর বাঙালি মুসলমানের সংস্কৃতি চর্চা নিয়ে কথা বলে, এগুলো খুবই বার্নিং ইস্যু কিন্তু। তারপর সমকালীন সাহিত্যের মনন বিমুখতা, খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ, আপনারা পড়ে দেখেন আমরা কেন এখন মননকে ল্যাগ করি। নববর্ষ নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। নববর্ষ বাঙালি সংস্কৃতির সর্বজনীন প্রতীক। সংস্কৃতিবান মানুষের সন্ধানে, এটা তো আমাদের জন্য জরুরি, সোসাইটির জন্য অত্যন্ত জরুরি। সাংস্কৃতিক দারিদ্র্য দূর না করে টেকসই উন্নয়ন সম্ভব না, খুবই গুরুত্বপূর্ণ কথা। ফলে আমি বলতেছি এইসব বার্নিং ইস্যু রাজীব সরকার এখানে ডিল করেছেন। এই যে পাঠাভ্যাসের সংস্কৃতি কি সংকটের মুখে, উনি নিজে এটার একজন অ্যাক্টিভিস্ট। উনি আমি যদি ভুল না করে থাকি, উনি ডিসি ছিলেন ইয়েতে লক্ষ্মীপুরে। উনি কানাচে এমন কোনো জায়গা নাই লাইব্রেরি প্রতিষ্ঠা করেন নাই। উনি এই জাগরণটা আসলে চান, আমরাও চাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থে এই বই আমার কাছে একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। কিন্তু রাজীব সরকার যেন মনে না করেন যে আমি তার এই তৎপরতাকে ইয়ে করছি, চাপা দিচ্ছি বা ইয়ে করছি, তা করছি না। দেখার ধরনটা একটু আমার ভিন্ন মত, সেটা বললাম। আর আমাদের রাজীব সরকার এবং আমাদের দুজনের অভিলক্ষ্য একই। অভিলক্ষ্য কি? একটা কালচার্ড মানে একটা সেরকম একটা সোসাইটি, সেরকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা বা দেখা, যেখানে সবাই খুব কাছাকাছি চলে আসতে পারছে চিন্তা, চর্চা, এইসবের দিক থেকে। এই ইয়েটা কাউকে কারো উপর আরোপণ করতে হয় না, এই ব্যাপারটা আছে। আমরা ওই যে বললাম যে আমাদের অভিলক্ষ্য এক, কিন্তু হয়তো পথের ধরনটা একটু ভিন্ন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি, এর জন্য দুঃখিত।